নমস্কার বন্ধুরা, আজকে আমি রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। একটি রাষ্ট্র গঠনের সময় কিন্তু তার নির্দিষ্ট ভূখণ্ড একান্ত দরকার। এই পয়েন্টটা যে কি ধরনের ইম্পর্টেন্ট সেটা তোমরা একটা উদাহরণের দিলে পরে তোমরা বুঝতে পারবে। কি উদাহরণ? যেমন তো যদি আমরা হঠাৎ করে আমাদের রাষ্ট্র নেই, হঠাৎ করে আমাদের ভারতবর্ষ উধাও হয়ে গেল, আমরা এখন একটা এমনি পতিত জমিতে পড়ে আছি। তো আমাদের সরকার আছে, জনগণ আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট যদি হঠাৎ করে মানে ভূমি না থাকে, হ্যাঁ, যদি আমরা একটা এমন এরিয়ায় চলে গেলাম সবাই মিলে, যে পুরো 110 কোটি 15 কোটি মানুষ নিয়ে, যে সেখানে জাস্ট ভূখণ্ডই আছে, মানে একটা জাস্ট নর্মাল এরিয়া যেখানে নাকি সব আছে, কিন্তু সেই দেশটা কি দেশ আমরা জানি না, তাহলে আমাদের সেটাকে কি রাষ্ট্র আমরা বলতে পারি? সেটা আমরা কিন্তু বলতে পারবো না। এবং বেদুইনরা কিন্তু এমন একটা প্রজাতি যারা কিন্তু ভ্রাম্যমান যাযাবর গোষ্ঠী হিসাবে পরিচিত ছিল, এবং তাদের কিন্তু কোনো নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, বাট তারা অনেক জায়গায় ঘুরে ঘুরে তারা জীবনযাপন করত। এবং এই যে জনসমাজটিকে নিয়ে যে রাষ্ট্র গঠিত হতে হবে, সেই যে বেদুইনদের কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড কিন্তু ছিল না বলে তাদের কিন্তু রাষ্ট্র সৃষ্টি ততদিন পর্যন্ত হয়নি যতদিন তারা একত্রিত হয়ে একটা জায়গায় আবদ্ধ হয়। তাই রাষ্ট্রের উৎপত্তির ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যাবে যে শিকার ও পশুপালনের যুগেও কিন্তু রাষ্ট্র উদ্ভব হয়নি, কারণ সমাজের বিবর্তনের এই পর্যায়ে মানুষের যাযাবরের জীবনের ন্যায় যাপন করত, কোনো এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতো না। মানুষ জীবিকার প্রয়োজনে নানান জায়গায় ঘুরে বেড়াতো। আদিম যুগে যদি আমরা চিন্তা করে দেখি, মানে আমাদের পূর্বপুরুষ এত পূর্বপুরুষ যারা নাকি কি করতো, জঙ্গলে থাকতো, এদিক থেকে ওদিক থেকে ঘুরে বেড়াতো। আমি তাদের ধরো এখানে একটা জায়গায় চাষবাস করলো, সেখানে একবার ফলন হলো, খেলো, সেই জীবী যে যতদিন তাদের সেখানে সারভাইভ করতে হলো করলো, তারপরে আবার ওই জায়গায় যখন সমস্ত কিছু শেষ হয়ে গেল, আবার নেক্সট অন্য একটা জায়গায় ঘুরতে লাগলো। কিসের জন্য? বাঁচার তাগিদের জন্য। এবার দেখো, যখন মানুষ কৃষিকাজ শুরু করলো, কৃষিকাজের সময় কি হলো, নির্দিষ্ট ভূখণ্ডের স্থায়িত্ব লাগবেই। একটা জায়গায় তারা কৃষিকাজ করলে তো আজকে করলো কালকে ফল পেয়ে যায় না, তা সেটার জন্য কিছুদিন থাকতে হয়। আর সেখানে যখন মানুষ দেখতে লাগলো যে ধীরে ধীরে উৎপাদন বাড়ছে, তখন কি হয়, মানুষের কিন্তু তখন যে জায়গাটার প্রতি যে না, আমি এই জায়গাটাকে যদি ভালো করে রাখি, তাহলে দেখবে সেই জায়গাটাতে আমি স্থায়ীভাবে বসবাস করতে পারি। মানুষ ঘর মানে একটা বাসস্থান, একটা খাদ্য, আর নিজেদের পোশাক আশাক, এইটাই তো মানে মেন মানে বেসিক নিডস যেটাকে বলে। এই জিনিসগুলোর জন্যই মানুষ কিন্তু প্রাচীনকালে কিন্তু তাদের জীবনযাত্রা বিভিন্ন রকম আমরা দেখতে পেরেছি। পরবর্তীকালে সেই জিনিসটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ইহুদিদেরও কিন্তু আলাদা কোনো রাষ্ট্র ছিল না। তারপর ইসরায়েলের ভূখণ্ডে তাদের সংঘবদ্ধভাবে বসবাসের জন্য নির্দিষ্ট করা হলো, তখনই সৃষ্টি হলো ইসরায়েল রাষ্ট্র। সাধারণত নির্দিষ্ট ভূখণ্ডকে কেন্দ্র করেই রাষ্ট্রের নামকরণও কিন্তু নির্ধারিত হয়। সেই জন্য রাষ্ট্র সংক্রান্ত ধারণার সঙ্গে নির্দিষ্ট ভূখণ্ড ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অর্থাৎ নির্দিষ্ট সীমারেখার দ্বারা নির্ধারিত ভূখণ্ড হলো রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। তাই অধ্যাপক হল্যান্ড বলেছেন, রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বহু সংখ্যক লোকের সমষ্টি। অনুরূপভাবে ব্রুটসলির মতে কোনো জনসমাজই নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে তাকে রাষ্ট্র বলতে পারে না। নির্দিষ্ট ভূখণ্ডের কথাটির অর্থটা কি, মানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। নির্দিষ্ট ভূখণ্ড বলতে রাষ্ট্রের রাজ্য সীমার অন্তর্ভুক্ত ভূমি কেবল
উপরিভাগটুকুই বোঝায় না, কিন্তু রাষ্ট্রের ভিতরকার ভূভাগ, ভূগর্ভস্থ সম্পদ এবং নদী, নালা, গিরি, পর্বত, আকাশপথ, এমনকি সমুদ্র উপকূলের 12 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এবার তবে এই বিষয়ে আন্তর্জাতিক কিন্তু আইনের সর্বজন গ্রাহ্য সিদ্ধান্তে উপনীত হওয়া এখনও সম্ভব হয়নি, কারণ সমুদ্র অঞ্চলটা অনেকটাই আন্তর্জাতিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করা হয়, যার জন্য তো আমরা দেখলামই এই কিছুদিন আগে এত যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হয়ে গেল ইরাক ইরানের। আচ্ছা, তবুও বলতে পারি যে মোটামুটি একটা 12 কিলোমিটার পর্যন্ত কিন্তু ধরে নেয়, নালে সাইলেন্সার বাজতে থাকে যে না কেউ আক্রমণ করতে আসছে। আচ্ছা, এই ব্যাপারে অনেক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সদস্য রাষ্ট্রগুলির মতানৈক্যের দরুন কোনো একটা যে সর্বজন গ্রাহ্য সিদ্ধান্ত সেটা কিন্তু গৃহীত এখনো হয়নি। তাও বলতে পারি যে 3 মাইল পর্যন্ত এরিয়া উপকূলবর্তী সার্বভৌম এলাকার গণ্য করা হয়, কিন্তু নিরাপত্তা, আর্থিক স্বার্থ প্রকৃতির কারণে কি হয়, উপকূলবর্তী রাষ্ট্রগুলি বর্তমান তটরেখার থেকে গভীর সমুদ্রের দিকে 12 মাইল পর্যন্ত এলাকা দাবি করে। ভারতের কেন্দ্রীয় আইনসভার পার্লামেন্টে 1976 সালে এই আইনের মাধ্যমে উপকূল থেকে 12 মাইল পর্যন্ত কিন্তু গভীর সমুদ্র ও তার জলসীমা হিসাবে উল্লেখ করেছেন। আবার ভূখণ্ডের উপরের অংশ যে বায়ুমণ্ডল সেটা আবার কত মাইল সেটা রাষ্ট্র এলাকার মধ্যে পড়বে সেটাও কিন্তু মতনৈক্য আছে, কিন্তু এটা কিন্তু ঠিক একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যার জন্য যখন আমাদের পাকিস্তানে এই যে গত বছর যে অপারেশন সিন্দুর হলো, তার আগে যে আক্রমণ ঘটেছিল সেটাতে কিন্তু সেটাই আমরা দেখতে পাই যে কিভাবে একটা দেশের ওপরে কিভাবে কতটা কিলোমিটার গেলে পরে আক্রমণ সেটা প্রতিহত করতে পারে কিংবা আক্রমণ করতে পারে, সেটা কিন্তু আমরা অনেকটাই তার পরিচয় পাই। আচ্ছা, তারপর কি ভূখণ্ডের যে আয়তনের ব্যাপারে কাম্য তত্ত্ব না থাকলেও জনসমষ্টির মতো রাষ্ট্রের ভূখণ্ডের আয়তনের ব্যাপারে কিন্তু অনেকের অনেক মতই থাকে। হ্যাঁ, প্রাচীনকালে গ্রিসদের কাছে একটি মাত্র নগরই ছিল রাষ্ট্রের পক্ষে যথেষ্ট। আমরা প্রথমেই আলোচনা করেছি, আগের ভিডিওগুলো কেউ দেখলে তখন জানতে পারবে যে সেই সময় যতটুকুনি জনসংখ্যা ছিল তার উপর ভিত্তি করে নগর রাষ্ট্রই ছিল প্রধান, কিন্তু এখন যে এত জনসংখ্যাযুক্ত যে রাষ্ট্রগুলো সেখানে কিন্তু আমাদের পরিমাপের কাঠিটা মাপা কিন্তু সম্ভব নয়। ফরাসি দার্শনিক রুশো ছিলেন ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষপাতী, অন্যদিকে জার্মান দার্শনিক টিটসকে মতানুসারে রাষ্ট্রের ক্ষুদ্রতর রাষ্ট্রের হচ্ছে পাপের প্রতীক। বর্তমানে স্যান ম্যারিনোর মতো 38 বর্গ মাইল আয়তনের যে রাষ্ট্র কিন্তু আছে। আবার স্যান ম্যারিনোর হলো পোপের অধীন রোমের একটি রাষ্ট্র। আবার 87 লক্ষ বর্গ মাইল পর্যন্ত রাশিয়ার ন্যায় বৃহদাকৃতি রাষ্ট্র কিন্তু আমাদের এই গোটা বিশ্বে আমরা দেখতে পাই। আবার যারা রাষ্ট্রের ক্ষুদ্র আয়তনের পক্ষপাতী তাদের বক্তব্য হলো রাষ্ট্রের আয়তন ক্ষুদ্র হলেও দেশের প্রেম, জাতীয়তাবাদ জাগ্রত হয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সফল রূপায়ণ করা সম্ভব। মানে ক্ষুদ্র হলে যত জনসংখ্যা কম হবে তার পরিচর্যা বেশি হবে। আমরা যদি একটা ফ্যামিলির মধ্যে দেখতে যাই যে না যেই বাড়িতে অল্প সদস্য কিংবা অল্প সন্তানাদি আছে তার যত্ন আত্তি বেশি ভালো করে হয়, কিন্তু যখন বেশি আগে যখন আমাদের দাদুদের ফ্যামিলি দেখা যায় যে একটা ফ্যামিলিতে 10টা বাচ্চা, তাদের হচ্ছে যত্ন আত্তি একটু কম হতো। কিন্তু এটা কিন্তু ঠিক নয় যে কম হলেই ভালো হবে আর বেশি হলে ভালো হবে না, এই মতধারার মধ্যে দ্বিমত আছে। আবার দেখো, যারা বিরুদ্ধবাদী তাদের মতানুসারে বৃহৎ রাষ্ট্র সম্পদ, সামগ্রী সমৃদ্ধ এবং শক্তিশালী হয়।
এবার আমি একটা কথা বলতে পারি যে রাষ্ট্রের আয়তন সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে কতগুলি বিষয় গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদ, পরিমাণ, জলবায়ু, ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা প্রভৃতি রাষ্ট্রের শক্তি সামর্থ্যের গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবেও কিন্তু গণ্য হয়। আধুনিককালে রাষ্ট্রের ভৌগোলিক ব্যাপ্তি সুশাসন ও অর্থনৈতিক উন্নতির অন্তরায় বলে কিন্তু মনে করা হয় না। যাই হোক, রাষ্ট্রের আয়তন বড় হবে কি ছোট হবে এ ব্যাপারে কোনো সঠিক কিন্তু নির্দেশিকা নেই। তবে ছোট হোক বড় হোক, রাষ্ট্রের আয়তনটি নির্দিষ্ট সীমারেখার দ্বারা নির্দিষ্ট করা দরকার। একটি নির্দিষ্ট রাষ্ট্রের ওপর ভিত্তি করেই সেই রাষ্ট্রের প্রতিমূর্তি কিন্তু সেই দেশের জনগণের মধ্যে গড়ে ওঠে। আমি কিংবা আমাদের দেশের জনগণ যখন ভারতবর্ষ কথাটা উঠে, তখন কিন্তু আমাদের সেই মানচিত্রের যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের যে এত সুন্দর এই মানচিত্র চোখের উপর ভেসে ওঠে, আমাদের যে তিরঙ্গা সেটা আমাদের ভেসে ওঠে, এবং তার থেকে কিন্তু আমাদের জাতীয়তাবোধ, আমাদের যে ভালোবাসা, আমাদের যে গর্ব এবং আমাদের দেশের যে উন্নয়নের যে প্রতিচ্ছবি, তার উপর দিয়েই কিন্তু আমাদের পরিচয়। এবং এই ভূখণ্ডের জন্যই আমাদের দেখে এসছি যে আমাদের পূর্বপুরুষরা সমস্ত আত্মবলিদান দিয়ে এই দেশের জন্য, এই ভূখণ্ডের জন্যই কিন্তু কি হয়েছে, আত্মবলিদান দিয়েছে এবং ভারতকে সুন্দর করে গড়ে তোলার জন্য যথেষ্ট তাদের ত্যাগ ও তাদের সমস্ত কিছু কিন্তু তারা নিজেদেরকে নিয়োজিত করেছে। এবং এর থেকেই আমরা একটা বুঝতে পারি যে ভারত যে কোনো দেশের নির্দিষ্ট ভূখণ্ড কতটা দরকারি এবং কতটা প্রয়োজন। আজকে এই ভূখণ্ডটা এতটুকুনি থাক। তোমরা এই যে ভিডিওগুলো কিন্তু প্রথম থেকে না দেখলে বুঝবে না, যে কোথার থেকে, মাঝখান থেকে দেখলে পরে কোথাকার টপিক কী সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। তাহলে ধন্যবাদ, আজকের মতন এতটুকুনি।